नमस्कार केमन आছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মাম্মাম খুব দুষ্টুমি করছিল, তারপর মাম্মামকেও মুখটা ধুইয়ে দিলাম। আর ও কিছুতেই মুখটা ধোবে না সকালবেলা, আর উঠেই চারিদিকে শুধু ঘোরাঘুরি করবে। আচ্ছা, আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি তুমি কি সানস্ক্রিন ইউজ করো। আমি ডট অ্যান্ড কির সানস্ক্রিন ইউজ করি। এটা ভীষণ ভালো এবং স্কিনে কিন্তু কোনো ডার্ক স্পট থাকলে বা কোনো পিগমেন্টেশন থাকলে সেটাও আস্তে আস্তে লাইট করতে শুরু করে দেয়। স্কিন কেয়ারের ক্ষেত্রে যেমন সিটিআরটা ইম্পর্টেন্ট, যেমন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, তেমনই কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করা উচিত, কারণ এটা কিন্তু তোমার সূর্যের আলো থেকে স্কিনটাকে প্রোটেক্ট করবে এবং আস্তে আস্তে স্কিন কিন্তু লাইটও হবে। স্কিনে যদি সূর্যের আলো খুব ডাইরেক্ট না পড়ে সেটাও কিন্তু তোমরা একটু মেনে চলবে। বাইরে যখনই যাবে ভোরে ভোরে সানস্ক্রিন মাখবে। তারপরে এখানে বসে আমি একটু চা খেয়ে নিলাম। আপনারা অনেকেই এই দুটো টবের লিঙ্ক চেয়েছিলেন, তবে এই দুটো টবের লিঙ্ক না এখন আমি পাচ্ছি না, হয়তো আউট অফ স্টক আছে সেই জন্যই। তবে অবশ্যই আমি দিয়ে দেব, কমিউনিটি পোস্টে দিয়ে দেব যখনই আমি লিঙ্কটা পাবো। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সেই জন্য আমি বলে দিলাম। স্বপ্না রঙিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এটা তোমার ফার্স্ট শাড়ি পরা নয়, কার্তিক পুজোর সময় তুমি শাড়ি পরেছিলে, আমার মনে আছে। থ্যাংক ইউ গো দিদিভাই। তখন তো শাড়ি পরে ঘরের টুকটাক কাজগুলো করিনি, তবে এই দিন শাড়ি পরে ঘরের সমস্ত সংসারের কাজগুলো করেছি। তো শাড়ি পরে সচরাচর আমি সংসারের কাজ করি না, প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্যই আর কি। আর এদিকে দেখুন আমার এই জবা গাছে টুকটুক করে জবা ফুল কিন্তু ফুটতেই থাকে, আর শুকিয়ে গেলে ফুলগুলো আমি ফেলে দিই। নয়নতারা ফুল গাছে কাটিং করতে হবে, কিছু পাতা বেশ ঝরে গেছে, অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করব। আমার কাছে যে সার্ফ আছে না, সেটা একটু জলে গুলে স্প্রে করলেই এই যে ব্যাকটেরিয়াগুলো লেগেছে না পাতার গায়ে, ওগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার গোলাপ গাছটা একদমই নষ্ট হয়ে গেছে বলতে এটাকে নতুন করে আবার যদি বসানো হয় তাহলে হয়তো বেঁচে যেতে পারে। গোলাপ গাছ যেহেতু একটা সেন্সিটিভ গাছ, সেই জন্য তার গোড়ায় খাওয়ার জল এবং সূর্যের আলো ঠিকঠাক মতন যদি পায় তাহলে কিন্তু গোলাপ গাছ অনেক দিন বেঁচে থাকে। আমার 2 বছরের পুরনো গোলাপ গাছও কিন্তু আমার কাছে আছে, যেটা একটু একটু করে ফুলও দিচ্ছে। আর এই গোলাপ গাছটা আমি নতুনভাবে টবে বসালাম এবং খাওয়ারও দিলাম, এবারে হয়তো বেঁচে যেতে পারে। ওই গোলাপ গাছটা মরে যাওয়ার কারণ হচ্ছে ওর গোড়ায় না অত্যাধিক জল বসে গেছিল, আর তলার দিক থেকে যে ড্রেন সিস্টেমটা করা ছিল সেটা মনে হয় লক হয়ে গেছিল কোনো কারণে, যে কারণে আমার গোলাপ গাছের গোড়ায় জলটা বসে একদম গাছের গোড়াটা নষ্ট করে দিয়েছে। এদিকে আমি সমস্ত সবজিগুলো কাটতে আসলাম। দীপান্বিতা হাজরা দিদিভাই আমাকে কমেন্ট করে, জানো তো দিদি তুমি আমার কমেন্টের রিপ্লাই দিলে আমার দেখে মনটা ভালো লাগাই ভরে যায়, খুব ভালো তুমি, আর তোমার মতন মানুষ খুবই কমই হয়। থ্যাংক ইউ গো দিদিভাই। না গো, আমি প্রত্যেকটা মানুষকে কমেন্টের উত্তর দিই, কারণ আপনারা যারা কমেন্ট করেন আমার ভালো দিকটা দেখেই কমেন্ট করেন এবং আমার কিছু ভুল ত্রুটি হলেও সেটাতেও কমেন্টে জানান। তো আমার মনে হয় আপনাদের সাথে এই একটা মাত্র যোগাযোগ, সেটা হচ্ছে কমেন্ট বক্স। সেখান থেকে আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আমার ভিডিও যে আপনাদের ভালো লাগছে এবং কোথায় ভুল আছে কোথায় ত্রুটি আছে সেগুলো আপনারা আমাকে বলেন যে দিদি তুমি এইটা করবে না, ওইটা করবে না। আমি ঠাকুরঘরের অনেক নিয়ম কিছু জানতাম না, সেগুলো আপনাদের কাছ থেকে একটু একটু করে জানছি, এখনও জানবো। অনেক দিদিভাই আছে আমাকে প্রতিনিয়ত গাইড করেন, তো থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্ট বক্সের মাধ্যমেই তো আপনাদের সাথে আমার যোগাযোগ, বলুন তাহলে কেন করবো না। এদিকে দেখুন আজকে ধনেপাতার চপ করবো, সেজন্য ধনেপাতাগুলো কেটে নিচ্ছে। আর এই দিশি ধনেপাতার চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো মাঠ থেকে তুলে আনা আমাদের বাপের বাড়ির ওখান থেকে। তো যাই হোক, অনেক দিন ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম আজকে একটু চপ বানিয়ে নিই। আর এদিকে দেখুন একটা বেগুন আমি দেখতে পাইনি, আবার তুলে নিলাম। আর এদিকে বেশ কিছু আলু ভেজে নিচ্ছি সকালে টিফিনের জন্য। আর এদিকে মাছও এনেছে, তো মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। উত্তরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগে, অনেক অনেক শুভেচ্ছা রইল পুজোর। আবার অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে দিদিভাই তোমাদের বাড়ির পাশে ওটা কিসের পুজো। ওটা হচ্ছে মায়ের পুজো। মাঘ মাসের শেষ শনিবার করে আমাদের এই থানতলাতে পুজো হয় এবং পাঠা বলিটা 2 বছর হলেও উঠে গেছে, তা না হলে প্রত্যেক বছর আমাদের এই মায়ের থানে কিন্তু পাঠা বলিও হতো। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এই পুজোটা কি বছরে একবারই হয়। হ্যাঁ, এই পুজোটা বছরে একবারই হয়, এটা পাড়ার সবাই মিলে এই পুজোটা করা হয়। আর এদিকে দেখুন আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি। আর বাঁধাকপি সিদ্ধ করার পরে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। বাঁধাকপি সিদ্ধ করার পরে বাঁধাকপিটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেবেন। দেখবেন বাঁধাকপি তেল তেল করে যদি আপনারা একটু রান্না করেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে।
আর এদিকে দেখুন ধনেপাতার যে ব্যাটারটা সেটাও আমি বানিয়ে নিয়েছি, এটা সবার লাস্টে বানাবো। আর এদিকে বাঁধাকপিটা খুব ছেঁকে আমি জল ছেঁকে তুলে নিলাম। এবার সকালে যে বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিচ্ছি, তা না হলে না বেসিন পুরো ভরে ওঠে, যখন রান্না শেষে আমি মাজবো না অনেক কিছু জমে যায়। দীপান্বিতা আমাকে আরেকটা কমেন্ট করেছে, হ্যাঁ দিদি আমি ভালো আছি, তুমি কেমন আছো, তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে, আর থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেকের কমেন্টগুলো পড়ি, এমনকি প্রত্যেকে যারা আমাকে কমেন্ট করে তাদের তো প্রত্যেকের নাম আমার মুখস্থ হয়ে গেছে, এবং কারা কারা কমেন্ট করছেন আমাকে প্রত্যেক দিন আমার সমস্তটা মনে থাকে। এবার থেকে আপনারা যারা আমার ডেলি ব্লগ শর্টসে কমেন্ট করবেন তাদেরও কিন্তু কমেন্টের উত্তর দেব আমার লং ভিডিওর মাধ্যমে, তাহলে অনেক কিছু একসাথে আমি করতে পারবো। ওই ছোট একটা শর্টস ভিডিওর মাধ্যমে তো আমি সবার নাম নেওয়া পসিবল হয় না। ওদিকে রান্নাটা বসিয়ে এখন চলে আসলাম ঘরে টুকটাক যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে যাব মাম্মামকে খাওয়াতে। ওদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে রেখে এসেছি, এই যে দেখুন মাছের ঝোলটা মনে হয় হয়ে গেছে, এখন মাম্মামকে খাইয়ে দেব। এখন বাজে প্রায় ওই 1টা মতন। তারপর ঘরের তো সমস্ত কাজ পড়ে আছে, এখনও ঘরদোর মোছামুছি সমস্তটাই এখনও করতে হবে, সেজন্য ভাবলাম মাম্মামকে খাইয়ে তারপরে যাব। এখানে মাম্মামকে খাওয়াচ্ছি, গরমই ছিল জানেন তো, বাচ্চা মানুষ একটু করে দিচ্ছিলাম, অনেকটা টাইম চলে যায় ওকে খাওয়ানো স্নান করানো। আর এদিকে দেখুন রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। এই নতুন মানি প্ল্যান্টটা আমি নতুনভাবে রান্নাঘরে রেখেছি, আর রান্নাঘরের যে মানি প্ল্যান্টটা ছিল না ওটা আমি বেসিনের ওখানটাতে রেখে দিয়েছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি যে কাঁচের বোতলটা নিয়েছেন ওটা কোথা থেকে নিয়েছেন, কত দাম নিয়েছেন? অনলাইন থেকে নিয়ে থাকলেন লিঙ্ক দেবেন। তো অনলাইন থেকে তো আমি ওটা কিনিনি, আমি কিনেছিলাম ওটা ভি-মার্ট থেকে, আর দাম নিয়েছিল ওই 80 টাকা মতন। এদিকে সমস্ত কাউন্টার টপটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি গ্যাস ওভেন কিভাবে পরিষ্কার করব, হাত দিয়ে না খুব একটা ভালো পরিষ্কার হয় না। হ্যাঁ গো, হাত দিয়ে খুব একটা ভালো পরিষ্কার না হলেও এই ধরনের যে স্পঞ্জের তোমার কসবাইটগুলো হয় না, তো সেগুলো কিনে নিতে পারেন, অনলাইনে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু যে কোনো শপিং মলে গেলে কিন্তু এগুলো পেয়ে যাবেন, বা লোকাল শপেও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন। তো এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করা যায়। যে দিকটা শক্ত সেই দিকটা দিয়ে একদমই ডলবেন না, তাহলে কিন্তু গ্যাস ওভেনগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় স্পঞ্জ বা নরম কিছু দিয়ে গ্যাস ওভেনগুলো মুছে নেবেন। তো এখানে আমার দেখুন গ্যাসটা কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম। যেখান থেকে আমাদের এই চিমনিটা লাগানো হয়েছে একবারও পরিষ্কার করা হয়নি, তবে এবারে বাড়িতে এসে চিমনিটাকে পরিষ্কার করব। বাইরের ওয়েদারটা আজকে মেঘলা, আর এখানে আগারও স্পিন মপটা দিয়ে আমি পুরো ঘর বাড়ি মুছে নেব। এই তাড়াতাড়ির সময় যে এই জিনিসটা আমার এত কাজে লাগে আপনাদের কি বলবো। তা না হলে ওপরের ঘরে ওই জল বয়ে নিয়ে আসা, তারপরে ওগুলোকে নিচে নিয়ে যাওয়া, এইসব ঝুট ঝামেলা থেকে একদমই মুক্তি ঘর মোছার জন্য। সেজন্য স্পিন মপটা দিয়ে যতটা সময় পারি আমি ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি। মামামের বাবা স্নান করছে, আর এখান থেকে যাচ্ছিল একটা কাকু আসন নিয়ে, 30 টাকা করে আসনগুলো বিক্রি করছে, তো এই দুটো নিলাম। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই হচ্ছে আসন দুটো, এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, দুটোই ঠাকুর ঘরের জন্য, মানে পুজো দেওয়ার জন্য। কেমন হয়েছে আসন দুটো অবশ্যই কমেন্টে জানাবেন। ঠাকুর ঘরে এদিকে দেখুন একটু পরিবর্তন হয়েছে, নতুনভাবে ঠাকুর ঘরটা আমি আবার ডেকোরেট করব। এই সাইডে পাথরের সিংহাসনটা রাখা হয়েছে, যেটা আমাদের আগে থেকেই ছিল। সমস্ত জামা কাপড় এখানে বার করে নিয়েছি, এখন গোছাবো। এখন বাজে প্রায় ওই 7:30 মতন। আর ওই যে মাম্মামের জামা, আর মাও কিছু জামা পাঠিয়ে দিয়েছে। মাকে বলেছিলাম যে তুমি স্কুলে নিয়ে আসবে, অর্ক গিয়ে জামাগুলো নিয়ে আসবে, তোমার জামা কাপড়গুলো একসাথে ট্রলিতে নিয়ে নেব, তাহলে মায়ের আর সেকেন্ড করে কোনো ব্যাগ করতে হবে না। আর আমাদের কাল ট্রেন, 1টা নাগাদ ট্রেন, তো সেই জন্য রাতেই যতটা পারছি গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে মাথা ঠান্ডা করে একদম একে একে যেগুলো নেব সমস্তটাই বার করে নিয়েছি। এবার মাম্মামের নিয়ে হয় সমস্যা, ওর জামা কাপড় প্রচুর নিতে হয়, যেহেতু ও ছোটো, সেই জন্য সমস্ত জামা কাপড় একদিকে নিচ্ছি, আবার মায়ের জামা কাপড়গুলোও একদিকে নিয়ে নিচ্ছি। আর এই ছোটো ট্রলির মধ্যে আমাদের 3 জনের সমস্ত জামা কাপড় আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নিচ্ছি। আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। আর এদিকে দেখুন মায়ের প্রচুর চুড়িদার, আবার মাকে ফোন করলাম যে চুড়িদার কিছু কমিয়ে নেব কিনা, তো সেই জন্য। আর এদিকে দেখুন আমার এদিকে ব্যাগ রেডি হয়ে গেছে, এই যে আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে। এতক্ষণে আমার ব্যাগ গোছানো হলো, ওখানে সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর বড় মায়ের ওখান থেকে নৈহাটি থেকে যে ব্যাগটা কিনেছিলাম
ওই ব্যাগটাই নিয়েছি। সিলাদার্সের ব্যাগটা নিইনি, কারণ ব্যাগটাই হচ্ছে অর্ধেক ভারী, তো ওর ভিতরে কি জিনিসপত্র নেব। আর এই যে এখানে মাম্মাম দুষ্টুমি করছে এই যে। তাহলে চলুন, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।